পেহেলগামে জিহাদি হামলার পর দোষীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায়। সেনাবাহিনী ছাড়াও জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরাও থাকছেন। গোয়েন্দাদের কাছে খবর রয়েছে এখনও পাকিস্তানে পালিয়ে যেতে পারেনি পেহেলগাম কাণ্ডের সঙ্গে জড়িত জিহাদিরা। দক্ষিণ কাশ্মীরের দুর্ভেদ্য পাহাড়ি এলাকা এবং জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে তারা। এই পরিস্থিতিতে উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল চালানো হচ্ছে নিরাপত্তা বাহিনীর তরফে। সাধারণ নাগরিকদেরও এবার মক ড্রিলের জন্য প্রস্তুত রাখতে নির্দেশ দিল কেন্দ্র। এই মর্মে একটা নির্দেশিকাও জারি করেছে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক রাজ্যকেই মক ড্রিল শুরু করানোর ব্যাপারে নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশিকায় যে 5টা বিষয় উল্লেখ করা হয়েছে সেগুলো হলো এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশন করার নির্দেশ, আচমকা হামলা হলে কিভাবে আত্মরক্ষা করবেন সাধারণ মানুষ, ছাত্রদের মক ড্রিল, যে কোনো মুহূর্তে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুত থাকার নির্দেশ, বিশেষ বিশেষ কারখানার সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্লেজের প্রস্তুতি, হামলা হলে মুহূর্তের মধ্যে এলাকার খালি করতে এক মক ড্রিলের নির্দেশ। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তার মতে অবশ্যই এই ড্রিলে অংশ নেওয়া উচিত, তবে একদিন এই ড্রিল করে কিছু হবে না, লাগাতার বেশ কয়েকদিন ধরে এই ড্রিল হওয়া প্রয়োজন। কি বলছেন তিনি, আসুন শুনি। পশ্চিমবাংলায় যেহেতু বাংলাদেশের থেকে আমরা প্রায় 1800-1900 কমন ইন্টারন্যাশনাল বর্ডার, এবং যখন তখন এদিক দিয়ে হতে পারে, যা যখন লড়াই হবে, তো উই অলসো হ্যাভ টু বি কেয়ারফুল। মানে উই ক্যানট লিভ ইট লাইক দ্যাট যে এখানে কিছু হবে না, না এখানে এরকম ব্যাপার নেই। এবং আমাদের ধরো বাংকার এবং ফার্স্ট এড, যদি ধরো কারোর, তখন তো আর গিয়ে হসপিটাল দৌড়াতে পারবে না, সো কি ফার্স্ট এড বাড়িতে রাখবে, কিভাবে আমরা বাঁচাতে পারবো মানুষকে। যদি মানে স্তূপাগার, যদি ধরো বিল্ডিং পড়ে গেল, অ্যাজ এ নাগরিক তোমার কি ডিউটি, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আসবেন, এবং কত জায়গায় ফায়ার ব্রিগেড যাবে। ধরো এটা তো যদি ধরো বম্বার্ডমেন্ট হলো, ধরো কলকাতা একটা এরিয়া হলো, ধরো আমরা যেখানে আছি এই বৃহৎ জায়গাটা বোম্বার্ড, কত জায়গায় ফায়ার ব্রিগেড যেতে পারবে। তো অ্যাজ এ নাগরিক আমার ইমিডিয়েট কি কাজ, সেইগুলোকে ঝালিয়ে নিতে হবে, এবং তার প্র্যাকটিস যেমন এইবার সরকার বলেছে 7th মেতে করা দরকার। আমার মনে হয় একদিন করে তো কিছু হবে না, আর আমরা এটাকে যদি বারবার এটা আমাদের মধ্যে না ঢুকে যায়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মানে গেট ইট। এই ড্রিলটা জানতে হবে লোকদের, এই ড্রিল না জানলে করতে পারবে না। একদমই। এবং এই জায়গা থেকেই একটা যে মানে যে মেজার্সগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে একটা প্রভিশন অফ ক্র্যাশ ব্ল্যাকআউট মেজার্স। মানে এটা, এই ব্ল্যাকআউট সম্পর্কে আমরা জেনেছি, পুরো অন্ধকার করে দেওয়া, যেটা আপনিও কিছুক্ষণ আগে বললেন। এই ক্র্যাশ ব্ল্যাকআউটটা কি? ক্র্যাশ ব্ল্যাকআউট মানে হচ্ছে মানে দুম করে একটা এয়ার অ্যাটাক হলো, আমাদের জানস সঙ্গে সঙ্গে হোয়াট এভার দ্য সাইরেন, এটা সরকারকে টিভির মাধ্যম দিয়ে, গণমাধ্যমে বলতে হবে লং সাইরেন, ইমিডিয়েটলি এভরিবডি উইল পুট অফ দ্য লাইট। কর্পোরেশনকে স্ট্রিট লাইট বন্ধ করতে হবে। শুধু নাগরিকের ব্যাপার না, সরকারের ব্যাপার আছে। সরকারে যারা কাজ করে, আমরা এমনি জানি যে তারা কত এফিশিয়েন্ট। তো এই যে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অথবা ধরো বিভিন্ন যে মিউনিসিপ্যালিটি আছে, সল্টলেক আছে, এবং আমাদের যে জেলার মিউনিসিপ্যাল, সঙ্গে সঙ্গে লাইট ক্র্যাশ করতে হবে, মানে ইমিডিয়েট ইউ হ্যাভ টু ডু। সো এই এত তাড়াতাড়ি করতে হবে, এটা একটা ড্রিল আছে। সেই ড্রিলটা যদি আমাদের মধ্যে ইনগ্রেন না হয়, এটা আমরা পারবো না। কারণ আমাদের যে সিভিক ভলেন্টিয়ার অথবা সিভিল ডিফেন্সের লোক যারা, তারা এত বেশি মানে এখনো সেই ড্রিলের মধ্যে আসেনি যে যেটা এরা করতে পারবে। নাগরিকদের ডিউটি আছে, তার সঙ্গে সরকারের ডিউটি আছে, তার সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছে। এটা একটা শুধু ডিপার্টমেন্ট না, অল ডিপার্টমেন্ট, মেডিকেল কিভাবে করবে, ফার্স্ট এড কিরমভাবে আসবে, কিরমভাবে আমরা ওটাকে বাঁচাতে পারবো, কোথায় যেতে হবে। আমরা তো আর ধরো 12 তলায় 42 মানে 64 ফ্লোর, যে 64 তলা 62 তলায় আছে, তাকে ইমিডিয়েটলি কিরমভাবে নিচে নেমে গিয়ে কোথায় নিজের গাটা বাঁচাতে হবে। সো অল দিস ড্রিল হ্যাজ টু বি মেড। তখন কিন্তু আমরা ওই 16 তলা 17 তলা বসে থাকতে পারবো না। ধরো কলকাতার ক্ষেত্রে বলছি, জেলার ক্ষেত্রে 5 তলা 6 তলা বিল্ডিং আছে, সেখানে থাকা যাবে না। সো ইউ হ্যাভ টু গো আন্ডারগ্রাউন্ড। কোথাও যদি আন্ডারগ্রাউন্ড না থাকে, তাহলে কোথায় যাবে? সরকারকে এইগুলো গণমাধ্যম এবং মিডিয়ার মাধ্যম, ইলেকট্রনিক প্রিন্টের সবাই কাছে এটাকে ক্লিয়ার করতে হবে। যদি ভারত কোনো অ্যাকশন নেয়, প্রত্যাঘাত করে, তার জন্য আমাদের প্রত্যেক নাগরিককে, যেমন আমরা রোজ বলছি যুদ্ধ চাই যুদ্ধ চাই, যুদ্ধের জন্য প্রত্যেক নাগরিকের একটা রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটিটা আমরা নিজেদের মধ্যে যেন ইনগ্রেন করে নিতে পারি। আচ্ছা, এবারে আমাকে বলুন, যখনই মানে যেরকম আপনি বললেন
যখনই এই অ্যাটাকের চান্সেসগুলো থাকে তখন তো যে মানে ইনস্টলেশনগুলো রয়েছে, বিভিন্ন প্লান্টসগুলো রয়েছে, সেই জায়গাগুলোয় তো বেশিরভাগ টার্গেট হতে পারে, টার্গেট হয়। তো সেই জায়গাগুলোকে কিভাবে নিরাপদে রাখা যায়? দেখুন, ওগুলোতে অলরেডি ফর এক্সাম্পল যেগুলো অ্যাসেটস যেটা স্ট্র্যাটেজিক্যালি আর ট্যাকটিক্যালি ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল ফারাক্কা ব্যারাজ, ওখানে অলরেডি এয়ার ডিফেন্স গানস আছে, অ্যান্টি এয়ার ডিফেন্স গান। তো ওটাকে যদি কোনো ফাইটার, শত্রুপক্ষের ফাইটার জেট ওটাকে ধ্বংস করতে আসে অথবা মিসাইল দিয়ে যদি দূর থেকে অ্যাটাক করে, সো এয়ার ডিফেন্সের আমাদের যে স্ট্রাকচার আছে তখন ওই এয়ার ডিফেন্স উইল অটোমেটিক্যালি ওদের তরফ থেকে মিসাইল যাবে, যেটা আকাশেই ওই মিসাইলটাকে নষ্ট করে দেবে, ক্ষেপণাস্ত্রকে নষ্ট করে দেবে। সিমিলারলি ফর এক্সাম্পল দমদম এয়ারপোর্ট, যদি ওটাকে শেষ করতে হয়, উই হ্যাভ আ এয়ার ডিফেন্স দেয়ার। তো এনি ইনস্টলেশন উইচ ইজ অফ ইম্পর্টেন্স, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, যেটা নষ্ট হয়ে গেলে আমাদের ক্ষতি হবে, সেই সব জায়গাগুলোর অলরেডি এয়ার ডিফেন্সের ইউনিট আছে। এটা আর্মি ইউনিট, এয়ার ডিফেন্স ইউনিট, এটা অলরেডি ডিপ্লয়েড। বাট সাধারণ যদি নাগরিকের, ফর এক্সাম্পল আরবানা, এই আমাদের যে 42 যেটা 64 ফ্লোর, এটা ভিজিবল, প্রত্যেকে গ্রিড রেফারেন্স জানে। যদি জনবসতিতে মারে তাহলে কিন্তু একটা মারাত্মক, সেইখানে ড্রিলগুলো যেটা কেন্দ্র আমাদের বলেছে, আমার মনে হয় রাজ্য সরকারের সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ডিএনডি এই ড্রিলগুলো যেন পশ্চিমবাংলায় শুরু করে দেয়। এবারে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এক্ষেত্রে, সেটা হচ্ছে ইভাকুয়েশন। মানে যখনই এই রকম সিচুয়েশন হবে, কিভাবে সাধারণ মানুষকে ইভাকুয়েট করতে হবে, কিভাবে বের করতে হবে। ইন্ডিয়ান আর্মি বা সেনাবাহিনী তারা এটার জন্য কিন্তু ভীষণ রকম ভাবে ট্রেন, কিন্তু আমরাও তো নিজেদেরকে কিভাবে রক্ষা করব তার জন্য তো আমরা কিন্তু ট্রেন নই। তো সেক্ষেত্রে এই যে শুধু যে 7th মেতে বলা হয়েছে, সেক্ষেত্রে এই ইভাকুয়েশনটা ঠিক কীরকম? একদম স্বপন, আমি যেটা বললাম, যে কোনো উন্নত দেশ, আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে গেছি অন মিলিটারি কাজ শেখার জন্যে, সেখানেও আমরা দেখেছি ছোট ছোট গ্রামে এই ড্রিলগুলো চলে, এ ফায়ার ফাইটিং ড্রিল, ইভাকুয়েশন ড্রিল ডিউরিং আ ওয়ার, কী করতে হয়। হাউএভার মানে ভারতবর্ষের আমি কোথাও দেখিনি, আর্মিতে হয় এবং সামরিক বাহিনীতে, এয়ারফোর্স, নেভি, আর্মিতে আমাদের কনস্ট্যান্ট এই ড্রিলটা চলে। তবে সিভিলে তুমি যেটা ইভাকুয়েশন, যেটা তখন তো কোনো অ্যাম্বুলেন্স আসতে পারবে না। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট এড, কি কি দেবে এবং কি বাড়িতে রাখা উচিত, কীরমভাবে তাকে বাঁচাবে, এই সমস্ত ড্রিল আছে একটা। আমি বারবার বলছি, দেয়ার ইজ এ ড্রিল। সেই ড্রিলটা যেমন ধরো ফ্লাড হয়ে গেলে অথবা আর্থকোয়েক হয়ে গেলে দেয়ার ইজ এ ড্রিল, সেমনিভাবে এয়ার অ্যাটাক যদি হয় ডিউরিং আ ওয়ার, দ্যাট ইজ এ ড্রিল। সেই ড্রিলটা আমাদের না ডিউরিং, যদি ফ্লাডে কি হয় অথবা ভূমিকম্পে যদি হয় অথবা যুদ্ধে যদি হয়, কোনোটাই আমাদের শেখানো হয় না। মানে নাগরিকদের প্রাণ খুব সস্তাভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই যে কেন্দ্রীয় সরকার বলে একদিনে এই 7th মেতে কিচ্ছু হবে না, ইট নিডস রিপিটেড ট্রেনিং অ্যান্ড ড্রিল। সো একটা ড্রিল যদি 2বার 3বার 5বার করো তাও তোমার মাথায় ঢুকবে। একদিন করলে কে কার কি ডিউটি, এই বিশাল ইনফ্রাস্ট্রাকচার, এত মানে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে 10 কোটি মানুষ, কলকাতায় 1 কোটি মানুষ, তাদের প্রত্যেকের কি কাজ করার, কে কি করবে, ইট ইজ নট এ ইজি থিং। বাট হ্যাঁ, কেন্দ্র বলেছে, আমার মনে হয় যদি পশ্চিমবাংলার নাম থাকে, নাও থাকে, যদি নাও থাকে, এখনো নামগুলো নাও থাকে, তাহলেও আমার মনে হয় সরকার, পশ্চিমবাংলার সরকার, তার ডিএমডি ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট, সিএমও সামনে রেখে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের যে নাগরিক আছে তাদের এই ট্রেনিং অ্যাটলিস্ট আমার সেটে শুরু করে দেওয়া উচিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।